বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দরা কেন উপস্থিত হচ্ছে আমাদেরকে নতুন করে বলতে লাগবে না। আগামী দিনে দেশের পার্লামেন্টে অর্থাৎ দেশের আইনসভায় কাকে আমরা পাঠাবো, যে 10 লক্ষ 12 লক্ষ 15 লক্ষ মানুষের কণ্ঠ হয়ে সেখানে যাবে। শুনছিলাম স্বাস্থ্যের সমস্যার কথা, অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্রের সমস্যার কথা, শিক্ষা কেন্দ্রের সমস্যার কথা, রেলের ক্রসিং থাকার জন্য যানজটের কথা। এক কথায় এই নির্বাচনী ক্ষেত্রে গঙ্গা ভাঙন থেকে শুরু করে শামশেরগঞ্জ ফারাক্কার যে সমস্যা, টোটাল সমস্যা কথা পার্লামেন্টে গিয়ে বলবার মতো একজনকে আমাদেরকে পাঠাতে হবে। তাই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন লোককে তারা প্রতিনিধিত্ব করার জন্য তারা মনোনীত করেছে। মানুষ যদি তাদেরকে ভোট দেয়, তাদের মধ্যে যে বেশি ভোট পাবে সে পার্লামেন্টে যাবে। এটা আমাদের দেশের ডেমোক্রেসি ভোটিং সিস্টেম। আমরা মনস্থির করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকেও আমরা এখানে প্রার্থী দেব, মানুষের দ্বারে যাব। মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয় তাহলে আমাদের পক্ষ থেকে যিনি থাকবেন সেরকম জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে যাবে। সেই জন্য আজকে কর্মী সভা মতামত নিয়ে আসে। আপনারা যারা কর্মী বন্ধুরা এসেছেন, আমার ভিডিও করতে এসেছেন না আমাদের বক্তব্য শুনতে এসেছেন? তাহলে যারা ভিডিও করছেন মোবাইলটা পকেটে ভরুন, আর যারা আপনাদের মিডিয়ার বন্ধু ছাড়া যারা ভিডিও করছেন তারা মোবাইলটাকে অফ করুন। কারণ হচ্ছে মিডিয়ার বন্ধুদের কাজ ভিডিও করে, তাদেরকে শেয়ার করে, তারা তাদের কাজ করবে। আপনারা যারা বিভিন্ন স্তরের কর্মীরা এসেছেন, কি বক্তব্য আমাদের বক্তারা দিচ্ছেন সেটা শুনে বিভিন্ন স্তরের নেতৃত্বরা সেখানে ছড়িয়ে গিয়ে সাধারণ মানুষকে সেটা আপনারা এই বার্তাটাকে আপনারা কি করুন, কনভে করুন। সুতরাং আপনি যখন ভিডিও করেন আপনার কনসেন্ট্রেট, আপনার মনোযোগটা কোথায় থাকবে? মোবাইলের দিকে। ভিডিওটা ছবিটা ঠিকঠাক ফ্রেমে আসছে কি আসছে না, কি কথা বলছি আমরা, কি এখান থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে, মানুষকে কিভাবে যে বলতে হবে, কেন আমরা এখানে প্রার্থী দিতে আসলাম। এর আগে আমরা 17 বার এমপি কে আমরা ভোটে জিতে পার্লামেন্টে পাঠিয়েছি। দুঃখের বিষয় 17 বার পাঠানোর পরেও 60 বছর 62 বছর ক্ষমতায় থাকার পরেও গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান করতে পারলো না। তারাও আজকে ভোট চাইতে আসবে। যারা সবকা সাথ সবকা বিকাশ বলে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস বলে ভোট চায়, তাদের আচরণ আমরা দেখেছি। তারাও কিন্তু এই শামশেরগঞ্জ কালী থেকে শুরু করে ফারাক্কা থেকে শুরু করে আপনার এই মালদা জেলায় যেভাবে গঙ্গা ভাঙন হচ্ছে, সমস্ত শ্রেণীর মানুষের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে রতুয়া অবধি যেভাবে গঙ্গা ভাঙন হচ্ছে, এটাকে স্থায়ী সমাধানের জন্য কোন পদক্ষেপ দেখতে পেলাম না। তারাও কিন্তু আবার ভোট চাইতে আসবে না? তো তাদের যে জবাবটা শুধু আমাদের বিভিন্ন স্তরের কর্মীরা দেবে না, সাধারণ মানুষকে দিয়ে দেওয়াতে হবে। সাধারণ মানুষকে দিয়ে দেওয়ানোর জন্য আপনারা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন। আজকে বিভিন্ন স্তরের বুথের কর্মীরা সেখানে উপস্থিত হয়েছে, বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত হয়েছে। আপনাদের বলবো, আগে আপনাদের মতামত আমি একটু নিতে চাই। অবশ্য রাজ্য কমিটি ফাইনাল ডিসিশন নেবে কাকে প্রার্থী করলে ভালো হয়, আইনসভার মধ্যে কাকে পাঠালে ভালো হয়, সেটা নিশ্চিতভাবে আমাদের থেকে ভালো রাজ্য কমিটি দায়িত্ব নিয়ে বলতে পারবেন। এটা আমাদের ভরসা তো নাকি? আপনারা হয়তো মতামত দিতে পারেন। তা আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের মতামত একটু আমি জানতে চাই। আমাদের রাজ্য কমিটি কিন্তু এখানে প্রার্থী দেওয়ার জন্য মনস্থির করেছে। আপনাদের জাস্ট মতামত আমি একবার নিতে চাইছি। আপনারা কি চাইছেন মালদা দক্ষিণে আমাদের আইএসএফ এর পক্ষ থেকে একজন সজ্জন ব্যক্তিকে আমরা দাঁড় করাই, যার হয়ে আমরা ভোটে লড়াই করে, তার হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে লড়াই করে মানুষের কাছে গিয়ে মানুষকে বুঝিয়ে তাকে পার্লামেন্টে আমরা পাঠাই? যারা যারা আমার সাথে সহমত হাত তুলুন তো। তাহলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করবো তো?
পালন করবো তো? আপনারা যখন সকলেই সহমত আর জোর যদি চায় ঐক্যবদ্ধ লড়াই করতে, তাহলে প্রয়োজনে কিন্তু আমরা এটা ছাড়তেও প্রস্তুত আছি। সহমত তো নাকি রাজ্যের সাথে? কারণ জোটের সাথে আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করে দেবো। কিন্তু আইএসএফ এর গ্রহণযোগ্যতা, আইএসএফ এর ব্যক্তি, আইএসএফ এর সাইলেন্ট ভোটার, আইএসএফ এর বাস্তবতা, বাস্তবে দিদিকে দাঁড়িয়ে যদি ওই দুটো তিনটে অব্দি সীমাবদ্ধ থাকে, তাহলে আইএসএফ এর কর্মী সমর্থক থেকে শুরু করে আইএসএফ এর নেতৃত্বদেরকে যদি কেউ অবজ্ঞা করে, তার জন্য কি আমাদের বসে থাকলে হবে? একটু আওয়াজ দিয়ে বলুন। বসে থাকা যায় না। একটা আমরা ডেডলাইন দিয়েছি, তার মধ্যে যদি সমস্যার সমাধান তারা করতে চায়, তারা যদি চায় বিজেপিকে আটকানো দরকার। যে বিজেপি বাবরি মসজিদ থেকে শুরু করে, দলিতদের উপরে অত্যাচার থেকে শুরু করে, আদিবাসীদের উপরে অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন অন্যায়ের সাথে বিভাজনের রাজনীতি যারা করছে, তাদেরকে পরাস্ত করতে, তাদেরকে হারাতে সর্বপ্রথম স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছে আইএসএফ। যে তৃণমূল আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল, চাকরিতে চুরি থেকে শুরু করে, এই বলছিলেন আমার ভাই, তিনি সঞ্চালনার ভূমিকায় ছিলেন। 2015 সালে বিএড করেছে, তারপরে একটা এসএসসি সুযোগ হয়নি। আমিও 2017-তে বিএড কমপ্লিট করেছি, মাস্টার্স করেছি 2015-তে। দুঃখের বিষয়, আমারও সেই সৌভাগ্য হয়নি একবার এসএসসিতে বসবো। আমার মতো এই ধরনের হাজার হাজার লাখো লাখো ছেলে মেয়েরা আছে। কারণ কেউ পরীক্ষায় বসেছে, প্রাইমারি, আপার প্রাইমারি বা এমএসসি তে বসেছে, এসএসসি তে বিগত দিনে বসেছিল, তাদের চাকরি চুরি হয়ে গেছে, তাদের মেধা চুরি হয়েছে। যে অন্যায় করেছে, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি কয়লাবালি তারা কি করেছে? চুরি করেছে। বাচ্চাদের মিড ডে মিলও তারা খেয়েছে, রেশনে তারা দুর্নীতি করেছে। গরিব মানুষের যেটা সম্ভব, রেশনে যতটুকু মাল পায় সেখানেও দুর্নীতি করেছে, গরু পাচার করেছে, একের পর এক অন্যায় কাজের সাথে যুক্ত আছে। শুধু তাই নয়, বললে আপনার অবাক হয়, শুনলে অবাক হবে। আর বাস্তব কথা বলছি, পশ্চিমবাংলায় একটা প্রকল্প আছে, সমব্যথী প্রকল্প। কি প্রকল্পটা? কোনো মানুষ মারা গেলে, যে ধর্মেরই হোক না কেন, গরিব মানুষ হলে তাকে 1-2 হাজার টাকা দেওয়া হয় কবরস্থ করার জন্য বা দাহ করার জন্য বা বিভিন্ন ধর্মীয় রীতি মেনে তার শেষকৃত্য সম্পূর্ণ করার জন্য 2,000 টাকা দেওয়া হয়। ওই 2,000 টাকা থেকেও তৃণমূলী দামাল ছেলেরা 500 টাকা করে কাটমানি খায়। এরা কোন লেভেলে পৌঁছেছে, এদেরও জবাব দেওয়ার সময় এসেছে আমাদের কাছে। তাই আমরা চেয়েছি এই সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপিকে পরাস্ত করতে এবং তৃণমূল কংগ্রেসকে সাথে সাথে হারাতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি। লেফট ফ্রন্ট, আইএসএফ, কংগ্রেস একসাথে মিলে এই বিজেপি এবং তৃণমূলকে হারায়। এই আহ্বানটা আমাদের ছিল। আমাদের কর্মী বন্ধুদের কাছে বলার কারণটা কি? আপনারাই আমাদের মুখ। আপনাদের চোখে আমরা বুথগুলোকে, আপনাদের চোখে আমরা অঞ্চলগুলোকে, আপনাদের চোখে আমরা ব্লকগুলোকে, আপনাদের চোখে আমরা জেলাগুলোকে দেখি কেমন সংগঠন আছে। আপনারাই হচ্ছে আমাদের মুখ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে আরো ভালো করে জানতে হবে। প্রার্থী দেওয়ার বিষয়ে বলবো, কিন্তু আপনাদেরকে জানা রাখা দরকার। কারণ আমরা আগামী দিনে প্রার্থী দিলেই কি বলবে? বিজেপিকে নাকি সুবিধা করার জন্য প্রার্থী তোমরা দিয়েছো, তৃণমূলকে সুবিধা করার জন্য নাকি প্রার্থী দিয়েছো। কিন্তু আপনাদের জানা দরকার যে আমরা এই বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য আমরা কত পর্যন্ত অপেক্ষা করছি। আজকে বলুন, কংগ্রেসের প্রার্থী প্রচার করছে, তৃণমূলের প্রার্থী প্রচার করছে, বিজেপির প্রার্থী প্রচার করছে, এখনো পর্যন্ত আমরা প্রার্থী দিচ্ছি না কেন? প্রচার থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। কেন কোনো পিছিয়ে আছি? যদি এখানে সংগঠনটা জোটটা সমৃদ্ধ হয়, তাহলে মালদা মুর্শিদাবাদে 5টা সিটে আমরা বিজেপি আর তৃণমূলকে হারাতে পারবো। সেই জন্য আমরা অপেক্ষায় আছি যে আমাদের হারাতে হবে। সর্বপ্রথম কাজ কি? বিজেপি তৃণমূলকে হারাতে হবে। হ্যাঁ, 5টা সিটের মধ্যে আমরা চেয়েছি কি? মালদাতে একটা চেয়েছিলাম, মুর্শিদাবাদে একটা চেয়েছিলাম। থাকলো কটা? 3টে আছে। এই বঙ্গে আর সিটি চাইনি আমরা। এই বঙ্গে আর বাকি যে সিট, কুচবিহার,
দার্জিলিং, আলিপুরদুয়ার, বালুরঘাট যে কটা সিট আছে, রায়গঞ্জ, এত ভালো ভালো সিট আছে, একটাও আমরা চাই। যদিও মালদা মুর্শিদাবাদটা এবং এর মধ্যে পড়ছে না, পিছিয়ে বর্গের এই জেলাগুলোর মধ্যে মুর্শিদাবাদে চলে গিয়েছে, তো ওই জন্য সেটাগুলো বলছে। আমাদের অপরাধটা কি, ভুল ডিমান্ডটা কি ভাই? আপনারা আমাদের কর্মী, আপনারা মানুষকে তখন গিয়ে বলবেন আমাদের কি, আমাদের চাওয়ার মধ্যে কি ভুল আছে? মালদাতে একটা, মুর্শিদাবাদে একটা, এই দুটো জেলাতে দুটো আমাদেরকে সিট দিন। বাকি যেগুলোতে আছে আপ টু আলিপুরদুয়ার পর্যন্ত, বালুরঘাট পর্যন্ত, যে বালুরঘাটে আমাদের 4টে বিধানসভা অলরেডি কাজ চলছে, সেখানে পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে জোটের যেই দাঁড়াক না কেন, লেফট ফ্রন্ট হোক আর কংগ্রেস হোক, সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা সহযোগিতা করব বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য। এখানেই আমরা মুর্শিদাবাদে একটা, মালদা একটাতে নিয়ে আমরা ছেড়ে দেবো বাকিগুলোকে। কিন্তু সহ্য হচ্ছে না। কেন হচ্ছে না? এখানেই প্রশ্ন। দিচ্ছে না কেন? না দেওয়ার কারণটা কি? আপনাদের কি মাথায় আছে? কারণটা অনেক ভয়ঙ্কর কারণ আছে। কারণ আমরা জোর গলায় বলতে পারছি, আমাদের আজমিরুল বক্তব্য দিচ্ছিল ফারাক্কার দায়িত্বশীল, আমাদের বক্তব্য দিচ্ছিল যে দেখুন তার এর মধ্যে, ওর বক্তব্যের মধ্যে কারণ লুকিয়ে আছে। আমি ধরিয়ে দিচ্ছি জাস্ট, এটা 17তম, তারপরে 18তম লোকসভা নির্বাচন চলছে। তার মধ্যে এর আগে আমরা 17 বার এমপি পাঠিয়েছি, 17 বার এমপি বিভিন্ন দল থেকে আমরা পাঠিয়েছি। তারা আমাদের হয়ে কটা কথা বলেছে। যদি আমাদের হয়ে বলিষ্ঠ কণ্ঠে তারা বলতো, তাহলে আর গঙ্গার ভাঙনে আমাদের জমিগুলো চলে যেত না, আমাদের বাড়ি ঘরগুলো যেত না। কারণ এখন বলতে পারে, কংগ্রেসী বন্ধুরা বলতে পারে, সরকারে তো আমরা নাই। আর এই বিজেপি সরকার তো 10 বছরে আছে। দেশ 1952 সাল থেকে ভোট দিয়ে আসছি আমরা। এই 10 বছরে বিজেপি আছে। আগের বছরগুলো তোমরা কি করছিলে? কেন নির্দিষ্ট প্রকল্প পরিকল্পনা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলোকে নির্মাণ করে ওই বাঁধের যে গঙ্গা ভাঙনকে রোধ করতে পারলে না? জবাবটা তোমাকে দিতে হবে। মাত্র 2 বছরের বিধায়ক আমরা, সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর পক্ষ থেকে 2 বছরের বিধায়ক, বিধানসভার মধ্যে এই ফারাক্কা, এই শামশেরগঞ্জ, এই মালদা জেলার গঙ্গা ভাঙনের কথা একাধিকবার তুলে ধরেছি। ওরা ভয় পাচ্ছে এখান থেকে যে এমপি নির্বাচিত হয় পার্লামেন্টে যায়, 100 বার হয়তো বলতে পারে। ভয় পাচ্ছে, ওই জন্য সুযোগ পেলেই বলবে। আমরা আপনাদেরকে বলিনি আমাদের ব্যর্থতা, ঢাকা দিতে কি হবে, এদেরকে যেতে দেওয়া যাবে না। পার্লামেন্টে গেলে কি বলবে? টিকটক ভিডিও করবে? সেই জন্য তো পাঠানো হয়নি। মোদীজি কেমন আছে জিজ্ঞাসা করবে, রাহুলজি কেমন আছে জিজ্ঞাসা করবে, সীতারাম ইয়েচুরিজি কেমন আছে জিজ্ঞাসা করতে কি পার্লামেন্টে পাঠানো হবে? তা তো নয়। পার্লামেন্টে পাঠানো হয় কেন? আপনার এই নির্বাচনী ক্ষেত্রে 10 লাখ লিমিটেশন ছিল, একটা বেড়ে এখন 15 লক্ষ 18 লক্ষ হয়ে গেছে। যাই মানুষ আছে, যাই ভোটার আছে, যাই মানুষ আছে, প্রত্যেক মানুষের যে চাওয়া পাওয়াটা আছে, যদি 18 লক্ষ মানুষ মালদা দক্ষিণে বসবাস করে, সবাই পার্লামেন্টে গিয়ে বলতে পারবে যে আমার সমস্যা এই পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, গঙ্গার ভাঙন, শিক্ষা অবস্থা তলনিতে, কলেজ চাই, ইউনিভার্সিটি চাই, আপনার স্বাস্থ্য কেন্দ্র চাই, এই ওভারব্রিজ চাই, রাস্তা চাই, বাস চাই, নতুন রুট চাই, এগুলো সবাই যদি পার্লামেন্টের মধ্যে গিয়ে 18 লক্ষ মানুষ বলে, বলার সময়ও থাকবে না 5 বছরের মধ্যে, শোনার লোকেরও থাকবে না। তাই সেই জন্য কি করা হয়েছে? সর্বনিম্ন 10 লক্ষ ছিল, সর্বোচ্চ 10 লক্ষ, লিমিটেশনটা বেরিয়ে গেছে। এখন ওই সংখ্যাটা বলছি না, 10 লক্ষ 15 লক্ষ যা মানুষ আছে, তাদের মধ্যে থেকে একজনকে পাঠানো হয়। সারা ভারতবর্ষে 140 কোটির উপরে মানুষ আছে, এর মধ্যে থেকে 543 জনকে পাঠানো হয় কোথায়? আইনসভার মধ্যে। ঠিক এখানে তো 18 লক্ষ মানুষের মধ্যে এসেছেন কত মানুষ? স্বল্প মানুষ, দায়িত্বশীলরা এসেছেন। এই দায়িত্বটা শুনবেন, শুনে গিয়ে ডিস্ট্রিবিউট করে দেবেন। ঠিক একই ভাবে 543 জনকে আমরা সারা দেশ থেকে পাঠাচ্ছি কিসের জন্য? আইনসভার মধ্যে। সেখানে যাবে, যেই শাসকে থাকুক, যেই বিরোধী থাকুক, দেখার দরকার নেই। আমাদের নির্বাচনী ক্ষেত্রে সমস্যাটা সেখানে তুলে ধরবো। যে সরকার হবে, সংখ্যাগরিষ্ঠতা ভোট নিয়ে যে সরকারে আসবে, তার কাজই হচ্ছে নাগরিকের অভাব অভিযোগগুলো পূরণ করার জন্য দায়িত্ব নেওয়া।
বুঝতে পারছেন? নাগরিকের অভাব অভিযোগগুলো পূরণ করার জন্য আমি দায়িত্ব নিচ্ছি, আমি কাঁধে তুলে নিচ্ছি, আমার কাছে 543 জন মিলে শোনা হবে, আমি সেগুলো সমাধান করব। যেই সরকারে থাকুক না কেন, আমার এখানে কালিয়াচকে আমার একটা কলেজের প্রয়োজন আছে, মোথাবাড়িতে কলেজের প্রয়োজন আছে, গঙ্গা ভাঙন রোধ করতে হবে, এগুলো যে বলবে সরকারকে, সরকার পক্ষ শুনে সেটা সমাধান করবে। কিন্তু দুঃখের বিষয় গিয়ে বলা হচ্ছে তো না, আমার স্বাস্থ্য কেন্দ্রের দুরবস্থার কথা গিয়ে বলা হচ্ছে তো। মালদা মেডিকেল কলেজ, না মালদা মেডিকেল কলেজ, দুঃখের বিষয় হেভি সার্জারি এখানে হয় না, কোথায় পাঠাতে হচ্ছে? কেন হবে? আজকে পশ্চিমবাংলার বিধানসভাতে নওশাদ সিদ্দিকী কথা আপনাদের দলের চেয়ারম্যান সংযুক্ত মোর্চার বিধায়ক পাল বিধানসভার মধ্যে গিয়ে বলছে তো যে প্রতিটা পিছড়ে বর্গের জেলাতে একটা করে পিজি হসপিটালের মতো হসপিটাল বানাতে হবে। এই কথাই তো আগামী দিনে মালদা দক্ষিণ থেকে আমরা যদি জিতিয়ে পাঠাতে পারি, পার্লামেন্টে গিয়ে বলবে 830 কোটি টাকা খরচ করে রায়গঞ্জের এমস কোথায় কল্যাণীতে গিয়েছে, রায়গঞ্জ এমস দিতে হবে এবং মালদা জেলাতেও এমস এর মতো একটা দিতে হবে, জেলার মানুষ যাতে উপকৃত হয়। এই দাবিটা এখানকার থেকে যিনি জিতবেন তিনি পার্লামেন্টে গিয়ে বলবেন। ওনারা এখন বলেননি, ভয় পাচ্ছে ওই জন্য আইএসএফ কে কথা বলবে, সেই জন্য আইএসএফ কে এরা জায়গা দিতে চাইছে না। আইএসএফ এর ভোটটা ভালো লাগবে, ভোটটা দাও, তুমি তখন সেকুলার, দুটো তিনটে দিচ্ছি নিয়ে এক কোণে বসে থাকো, পেছন বেঞ্চিতে বসে থাকো, লাস্ট বেঞ্চিতে বসো, যে তুমি খুব ভালো ছেলে, তোমাদের মতো দল আর ভারতবর্ষের পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আর আপনি যখন বলবেন ভাই আমাকে আমার অধিকার বুঝিয়ে দাও, আমার বক্তা বলেছেন এর মধ্যে একজন, ভিক্ষা নয় অধিকার চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, ভিক্ষা নয় অধিকার চাই। আজকে আমরা অধিকারের রাজনীতি করতে এসেছি, অধিকারের রাজনীতি করতে এসেছি বলে আমাদেরকে বিভিন্ন ভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে। কর্মী সমর্থক বন্ধু যারা আছেন এখানে এসেছেন, যারা কর্মীরা আছেন, আপনাদের বলছি সিট যারা সোজা রাখুন, সিট যারা সোজা রেখে বুথে বুথে চলে যান, মানুষের কাছে চলে যান। এখানে বুথের হয়তো একজন এসে পৌঁছেছেন, সবাইকে এখানে দিয়ে জায়গা দেওয়া যেত না। আপনারা বুথে গিয়ে মিটিং করুন, ব্লকে গিয়ে মিটিং করুন, অঞ্চলে গিয়ে মিটিং করুন, বুথে গিয়ে মিটিং করে বলুন বুথে একটা বুথে কত বাড়ি আছে, 200 থেকে 300 বাড়ি আছে, আমার বুথে 30টা 40টা মেম্বারই আছে, দায়িত্বশীল আছে বুথ কমিটির মধ্যে, ভাগ করে দেন। কেউ 20টা বাড়ি ভাগ করুন, কেউ 25টা বাড়ি, কেউ 5টা বাড়ি, কেউ 10টা বাড়ি। এই 10টা বাড়ির মানুষকে বোঝানোর দায়িত্ব আপনি নেন, ওই 20টা বাড়ির মানুষকে বোঝানোর দায়িত্ব আপনি নেন, ওই 5টা বাড়ির মানুষকে বোঝানোর দায়িত্ব ওই ভাইটাকে দেন। কাজটাই হবে আইএসএফ এর চিন্তা ভাবনা। আইএসএফ কেন ভোটের ময়দানে এসেছে, আইএসএফ কে জিতিয়ে পার্লামেন্টে পাঠালে লাভটা কি হবে, এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দিই। বড় বড় মিটিং মিছিলের প্রয়োজন নাই, আমাদের অত টাকা পয়সাও নাই ভাই। আমরা ডোর টু ডোর যাব, মানুষের দ্বারে দ্বারে যাব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য মানুষকে যদি গিয়ে বোঝাতে পারি, আমাদের বাইরে একটা ভোটে পড়বে না। আমাদের একটা বার্তা আমাদের সামনে ছড়াচ্ছে, দুটো জিনিস, একটা হচ্ছে নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি, আর দ্বিতীয় কি বলছে, ভোট কেটে অন্য সুবিধা হয়ে যাবে। আমরা যারা এখানে উপস্থিত আছে, যদি ভোট কেটে অন্যের সুবিধা হয়ে যায় বলে, এতদিন তো আমরা ভোট কাটিনি, কেটেছি না, আমার সুবিধা হয়েছে, বুকে হাত দিয়ে বলুন। আপনার কলেজটা হয়েছে না, আপনার স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হয়েছে না, গঙ্গা ভাঙন রোধ হয়েছে না, তাহলে এবার ভোট কাটা নয়, আপনার ভোট আপনার সিম্বলে দিন। দেখবেন গঙ্গা ভাঙন রোধের স্থায়ী সমাধানের জন্য তৎপরতা সরকার দেখাবে, স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা সরকার করবে, কলেজ ইউনিভার্সিটির সরকার এখানে দিতে বাধ্য থাকবে। আপনার ভোট আপনার জায়গাটা দিন। এতদিন আপনার ভোট অন্যকে বাঁচানোর জন্য দিয়ে এসেছেন, এসে যাবে, ওকে আটকাতে হবে, ও চলে যাবে, একে বাঁচাতে হবে, একে মারতে হবে, ওকে বাঁচাতে হবে, করতে করতে আপনি আমি কি করলাম, ক্রমশ তহবিলে চলে যাচ্ছি। আর যাকে বাঁচাবার দায়িত্ব নিচ্ছি, যাকে দায়িত্ব নিচ্ছি, যাকে হারাবার দায়িত্ব নিচ্ছি, আর যাকে বাঁচাবার দায়িত্ব নিচ্ছি, হয়তো বাঁচিয়ে দিচ্ছি,
কিন্তু যাকে আমরা হারাবার দায়িত্ব নিচ্ছি, তাকে হারাবার আমরা দায়িত্ব নিলেও কি হবে? তৃণমূল কংগ্রেস তো তাকে বকলমে জিতাচ্ছে ভাই, জিতিয়ে 19 সালে 18টা দিল, আপনার জেলাতে ঢুকিয়ে দিল মালদা উত্তরে। আর কি দেখলাম 21 সালে আপনার বাড়ির দরজার সামনে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপিকে। ভুল বলছি নাকি? এখনো যদি মনে করেন হারাতে হবে, কালকে আপনার বেডরুমে ঢুকে যাবে। তো এখন আপনাকে দায়িত্ব নিতে হবে। ওই আপনাকে অন্যজনকে মাধ্যমে হারাবার দায়িত্ব নয়, আপনাকে নিজেকে দায়িত্ব নিয়ে ওকে শুধুমাত্র দরজার সামনে থেকে তাড়ানো নয়, জেলা থেকে নয়, বাংলা থেকে বিতাড়িত করতে হবে বিজেপিকে দায়িত্ব নিয়ে। আর যদি মনে করেন তৃণমূল বা কংগ্রেস বিজেপিকে বিতাড়িত করবে এই মুহূর্তে, তৃণমূল কংগ্রেস, আমার তো সেই দায়িত্ব দেখতে পাচ্ছি না, সেই সদিচ্ছা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে আপনারা ধরে নিলাম এখন বেশ কিছু মানুষকে ভোট দেবেন, তৃণমূলের কথা বলছি। তৃণমূলের এমন বেশ কিছু এমপি হয়েছে যে এমপি গুলো বিজেপি নেবে কুমড়ো, বুঝতে পেরেছেন? ভিতরে গেরুয়া, বাইরে সবুজ। আপনারা ভোট দিয়ে জিতালেন, ভালো কথা, ভালো কথা, ভোট দিয়ে জিতিয়েছেন। কালকে তো বিজেপিতে চলে যাবে, শুধু এমপি হওয়ার জন্য তৃণমূলের টিকিটটা নিয়েছে। বিজেপি টিকিটটা দেয়নি বলে ওর আদর্শগত কিছু লড়াই নয়, বিজেপি টিকিট দেয়নি ওই জন্য তৃণমূলে এসে এমপি টিকিটটা নিয়েছে। এমপি হয়ে জিতে যাবে, বিজেপিতে চলে যাবে, আপনি কিছু করতে পারবেন না। আপনার ভোটটা তখন কোথায় গেল? বিজেপিকে আটকানোর জন্য ভোটটা দিলেন কোথায়? তৃণমূলে। সেই ভোটটা নিয়ে কোথায় গেল? বিজেপিতে গেল। প্রত্যেকে আপনি আপনার ভোট আপনার সিম্বলে দেন না, আপনার সিম্বল। খেটে খাওয়া মানুষের সিম্বলে দেন না, বঞ্চিত মানুষের সিম্বলে দেন না। এই আজকে ফারাক্কাতে যেভাবে আদানিরা হাইটেনশন লাইন ডাল দিয়ে যাওয়ার জন্য গরিব সংখ্যালঘু সমাজের বেশি কৃষক ছিলেন, চাষি ছিলেন, লিচু চাষিদের একে যেভাবে আমবাগানকে যেভাবে ধুলিস্যাৎ করে নিয়ে গেল, আমাদের রাজ্য সরকারের ভূমিকা কি ছিল? আর আমরা তো জানি আদানি হচ্ছে মোদিজির বন্ধু। তো মোদিজির বন্ধু যখন, মমতা তো মোদিজির বিরুদ্ধে, তাহলে মোদিজির বন্ধুকে একটু তো চাপ দিতে পারতো, তার তো আটকাতে পারতো। উল্টে কি করলো? ওখানে ভাই আমি নাম বলতে অস্বীকার করবো না, তিনি কংগ্রেস করতে পারেন, সত্যি যথেষ্ট তিনি নেতৃত্ব আমি দেখলাম। আসিফ ভাই আছেন একজন, আসিফ ইকবাল ভাই সর্বপ্রথম আন্দোলন সংগঠিত করেছিল, ওনার ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছিল। তারপরে আজমিরুল ভাইদের সাথে যোগাযোগ করে আমি ওখানে পৌঁছে গিয়েছিলাম। তারপরে ডান বাম কংগ্রেসের অন্যান্য নেতারা অনেক গিয়েছিল। কিন্তু যেটা প্রশ্ন, রাজ্য সরকার কি করলো? ওখানকার সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ডিস্টার্ব করছে, মোদিজির বন্ধুকে ডিস্টার্ব করছিল না। মোদিজির বন্ধু আদানি বরঞ্চ অন্যায়ভাবে লোকের তার গাছ ফাছ কেটে নিয়ে যাচ্ছে, তাকে তো আইনে নোটিশ ধরানোর দরকার ছিল। উল্টে কি করছে? মোদিজির বন্ধুকে সুযোগ করে দিচ্ছে এদের নামে মিথ্যা কেস দিয়ে। দিনের শেষে টিকি কোথায় বাঁধা বলুন তো? আরএসএস এর সদর দপ্তরে নাগপুরে মমতা ব্যানার্জিরও টিকি বাঁধা আর মোদিজিরও টিকি বাঁধা। ওরা নাগপুরের বাইরে কথা বলবে না। তো আমরা যাকে ভোট দিয়ে জিতাবো সে তো ভোট নেবে আর চলে যাবে। লাভটা আমার কি হবে? এই ধরনের 7-8খানা আছে যাদেরকে জিতালে আমরা এমনি চলে যাবো। এবার আসা যাক, তাহলে বলবেন ভাইজান 42টার মধ্যে 7-8টা ছেড়ে দিচ্ছি, বলতে পারেন তো? কেউ জিজ্ঞাসা করতে পারে? এমনও আছে দেখুন, এডিসিবি একটা করে মিস কল দিয়ে রেখে দিয়েছে বাকিগুলো। মিস কল মানে বুঝতে পারছেন না? একবার করে নোটিশ দিয়ে রেখে দিয়েছে, তারাও কন্টেস্ট করছে। তাদেরকে আপনি আমি ভোট দিয়ে জিতাবো। এত দুর্নীতি করেছে, এত চাল চুরি করেছে, এত চাকরি বিক্রি করেছে, সবার গলায় কাঁটা লাগানো আছে। ভোটে জিতিয়ে দিলেন, বিজেপি আটকানোর জন্য সিবিআই ইডি একবার করে ডাকবে। আর বিজেপি তো অসীম মেশিন, ও কি করবে? বাঁচতে হবে। চাকরি বিক্রি করে যে টাকাটা পেয়েছি, রেশন চুরি করে যে টাকাটা পেয়েছি, সে কি করবে? খবরে থাকবে না, আমাকে জেলে ভাত খেতে হবে। কি ভাববে তখন? যে গরিব মানুষের মেধাকে চুরি করে টাকার বিনিময়ে, গরিবের ছেলের চাকরিটাকে বিক্রি করে দিয়েছে বড় লোকের ছেলেকে, বা যার মেধা নাই তাকে বিক্রি করেছে, যার বাবার টাকা আছে সে চাকরিটা কিনেছে, সে অযোগ্য হলো। তার মধ্যে কোনো মানুষত্ব আছে মনে হয়? থাকে? সে আর আপনার ভোটের দাম দেবে? আপনার ছেলের মেধার দাম দেয়নি,
আরে আপনার ভোটের দাম দেবে ভাবলেন কি করে? সে বিজেপিতে চলে যাবে। তাহলে কি আমরা দেখবো? যাকে লড়াই করে ভোট, যার হয়ে ভোট করালাম, সে মারলো বিজেপিতে দাম। আর থাকলো কজন, স্বল্প কজন। সেই স্বল্প কজনের মধ্যেও দেখবেন ভোট প্রচারে বেরিয়ে এখনই যদি সে বহুরূপী সেজে যায়, অস্বীকার তো করার কোনো জায়গা নাই। মাল্লাই গনি খান চৌধুরীকে অস্বীকার করার কোনো জায়গা আছে? আমরা কোনোদিন ওনাকে অস্বীকার করি না। ওনার কন্ট্রিবিউশন মালদার জন্য, ওনার কন্ট্রিবিউশন পশ্চিমবাংলার জন্য আমরা স্যালুট জানাই। কিন্তু তাকে যে এখন উপেক্ষা করছে শুধু ক্ষমতার জন্য, বহুরূপী সেজে যাচ্ছে। ভোট চাইতে গেলে নাকি মাজারে যেতে হবে, ভোট চাইতে গেলে নাকি মন্দিরে যেতে হবে, ভোটের জন্য নাকি কুরবানির গরু জবাই করতে হবে, ভোটের জন্য নাকি হোলি খেলতে হবে, ভোটের জন্য নাকি বহুরূপী সাজতে হবে। সেটা এখনই বহুরূপী সেজে যায়, তাহলে আগামী দিনে সেই ক্ষমতার একটু এখন এমপি হয়েছে, মিনিস্টার হওয়ার শখ গেলে বিজেপিতে লাভ মারবে না কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে? বুঝতে পারছেন? তুমি যে ধর্ম পালন করছো, তোমাকে হোলি আর কুরবানিতে জবাই, গরু জবাই, খাসি জবাই করতে হবে না ভাই, সম্প্রীতি দেখাতে হবে না। আপনি যে ধর্মকে বিলং করেন সে ধর্মকে প্রাধান্যতা, সে ধর্ম বজায় রেখে মানুষের অভাব অভিযোগের কথা বলবেন, এটাই তো আপনাকে আমরা ভোট দেবো। আপনি যদি এসে আমার সাথে কুরবানিতে বা ইফতারে একসাথে বসে ইফতার করেন তাহলে ভোট দেবো, বা আমার সাথে একসাথে বসে হোলি খেলেন তাহলে ভোট দেবো, একসাথে মন্দিরে গিয়ে ঘন্টা দিলাম, মাজারে গিয়ে দোয়া চাই না তাহলে ভোট দেবো। এই ভোট নিয়ে তাহলে কিন্তু জানবেন ভণ্ডামি করবে, ও এখনই বোকা বানাচ্ছে, তাহলে ভোটটা নেওয়ার পরে কত বোকা বানাবে? তো এইগুলো আপনাদেরকে মানুষকে গিয়ে বলতে হবে, এটা ফ্যাক্ট। তাহলে আমরা কাকে ভোট দেব? দেখেছেন আইএসএফকে কোনদিন মাজারে গিয়ে দোয়া চাইছি ভোটের জন্য, মন্দিরে গিয়ে পুজো দিচ্ছি ভোটের জন্য? দেখেছেন? ইফতার মাহফিলে বসছি ভোটের জন্য, হোলি খেলছি ভোটের জন্য? কোনদিন দেখেন আর দেখবেন না। আর কিন্তু যে ধর্ম পালন করে, যে হোলি খেলে হোলির দিনে সে হোলি খেলবে, যে রোজা রাখে সে ইফতার করবে, যে মাজারে জিয়ারতে যায় সে মাজারে জিয়ারত করবে। আবার অনেক মাযহাবিগত অনেকের আছে তারা জিয়ারতে যায় না, সে তার মাযহাব নিয়ে থাকবে। যে মন্দিরে যায় মন্দিরে পুজো করবে, কোন এখানে আমাদের আটকানোর জায়গা নাই, সে তার রিলিজিয়াস প্র্যাকটিসটা করবে। কিন্তু ভোটের জন্য কেউ মাজারে ছুটবে, কেউ মন্দিরে যাবে, ওই নাটকের রাজনীতি আইএসএফ করে আর করবেও না। তাতে মানুষ না ভোট দিলেও আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের মানুষকে বোঝাতে হবে যারা এই নাটকগুলো করছে তাদের মূল উদ্দেশ্যটা কি? ভোটটা শুধু জিতে নেওয়া, একটাই উদ্দেশ্য। ওকা বানিয়ে শুধু ভোটটা নিয়ে নি না, তারপরে 5 বছর আমাকে কে রাখে। এখানে ভালো লাগছে না, এখানে এমপি হয়ে আছে, আগামী দিনে যদি মিনিস্টারের বা কোনো বড় পদের অফার করে লাভ বেরোবো, মানছেন তো ভাই? আপনার ভোট নিয়ে দিতে অন্য জায়গায় চলে যাচ্ছে। আদর্শগত এরা বিচ্যুতি ঘটেছে বলেই তো করতে পারছে। তো আমাদের যারা প্রার্থী আদর্শগত, আশা করছি তাদের কোনো ত্রুটি থাকবে না। যে কমিটমেন্ট করবে সেই কমিটমেন্টের মধ্যে থাকবে। যেমন আমার কথা বলছি, আপনারা দেখেছিলেন আমাকে 42 দিন জেল থাকিয়েছিল। শুধু আমি নয়, আমার সাথে 72 জন জেলে ছিল। ইশারায় কিন্তু ওই আমার কাছে কি অফার আসে না, ওই সময় আসেনি? প্রচুর অফার এসেছে, জেল বন্দীদের মাধ্যমে এসেছে, জেলে তৃণমূলের লোকেরা আছে, বিভিন্ন লোকেরাও আছে, অনেক ভাবে এসেছে। কিন্তু আমি আমার জায়গায় দিল কেন? মানুষকে কথা দিয়েছি। ভাঙড়ের 1,09,000 ভোট আমার পক্ষে এসেছিল, যে বিশ্বাস করে। এই বিশ্বাসটাকে আমি 42 দিন কেন 420 দিন জেল খাটতে প্রস্তুত আছি। এই বিশ্বাসকে আমরা ভঙ্গ করব না। এটাই আপনাদেরকে গিয়ে মানুষের কাছে বলতে হবে যে আসুন আমাদের হাতকে শক্ত করুন। অনেক কিছু বলবে। 72 বছর ধরে 75 বছর ধরে আমাদেরকে বোঝানো হয়েছে শুধু অমুক এসে যাবে, তমুক এসে যাবে, আটকাও তাকে আটকাও, সিএ হয়ে যাবে, আমাকে ভোট দিলে সিএ আটকাও। সিএ তো নোটিফিকেশন হয়ে গেল, মমতা ব্যানার্জি এখনো সুপ্রিম কোর্টে কেন গেল না ভাই? 2019 সালে ভোট দিয়েছিলেন, 2021-এ ভোট দিয়েছিলেন, আমাদের মধ্যে অনেকে দিয়ে দিয়েছিল, কারণ কি? সিএ আটকাবে বলে। আটকাতে আমরা পেরেছি? ও তো নোটিফিকেশন করে দিল। আটকানোর জন্য রাজ্য সরকারের যে ভূমিকা সেটা ছিল। বরঞ্চ কেরল সরকার বলেছে, আমি ঘোষণা করেছি আমার রাজ্যে সিএ হতে দেব না। আমাদের রাজ্য সরকার এখনো কিন্তু বলেনি, শুধু দিয়াল দেখানো হচ্ছে সিএ এর বিরুদ্ধে ভোট দিতে তৃণমূলকে জয়ী করুন। আরে 2019 সালে তো ভোট দিলে
সিএর বিরুদ্ধে ভোট দিয়ে আপনাকে জয়ী করে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, আপনি কি করেছিলেন ভাই? এগুলো বলুন মানুষকে। আমি নওশাদ সিদ্দিকীর কথা বলছি, পার্লামেন্টে সিএর বিরুদ্ধে মামলা করা আছে, তো যতই নোটিফিকেশন করুক না, কিন্তু সাবজুডিস ম্যাটার, এটা মাথায় রাখবেন। গায়ের জোয়ারি করতে পারে, আইন কিন্তু শেষ কথা বলবে। ইলেকট্রাল বন্ড বিজেপি অনেক আটকাবার চেষ্টা করেছিল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রচুর চেষ্টা করেছিল এটাকে ধামাচাপা দিয়ে রাখার, কিন্তু আইনের এমন থাপ্পড় খেয়েছে জনমানুষের চলে এসেছে। শুধু বিজেপি এক্সপোজ হয়নি, কংগ্রেসও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই টাকা নিয়ে হাতে। আর আমাদের দল, আমাদের রাজ্যে যে দল আছে তৃণমূল কংগ্রেস, একটা আঞ্চলিক দল হয়েও তৃতীয় সর্বোচ্চতে পৌঁছে গেছে টাকা নিয়ে হাতে। ফজলির দেখা যাবে হয়তো আদানি আমাদের টাকা ও তৃণমূলের ইলেকট্রাল বন্ডের মাধ্যমে মিলেছে তৃণমূলে, সেই জন্যই তার নিয়ে যেতে গিয়ে তাকে সহযোগিতা করছে। আর আমার গরিব চাষিদেরকে মিথ্যা মামলা দিয়ে পুলিশকে পিটিয়ে সেখানে সাইড করে দিচ্ছে, তার জবাব তো আমাকে দিতে হবে। আপনাদের একটা কথা বলবো গঙ্গা ভাঙন নিয়ে, যদি বেশি এফেক্টেড আপনারা এই একটা আমাদের মধ্যে ভুল বুঝাতে পারে, যাই করি না কেন গঙ্গা ভাঙন ভেঙে চলে যাবে, এটা ভুল বুঝাতে পারে। যাই করি না কেন বিজ্ঞানসম্মতভাবে নির্মাণ করলে নাকি ভেঙে চলে যাবে। যদি যাই করুক ভেঙে চলে যাবে, তাহলে ওই যে ব্যারেজটা পার করে লোক জায়গা মানে ফারাক্কা ব্যারেজ যেমন তাহলে ঠিক আছে কি করে ভাই? ঠিক আছে তো, কি করে আছে? একটু ফেটেছে না ফাটাটা আমরা চাইবো, আর দেশের সম্পদ কংক্রিট থাকুক। যদি ফারাক্কা ব্যারেজ ঠিক থাকতে পারে, নতুন আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে ওই নদীর উপর দিয়ে, ঠিক হতে পারে, তাহলে গরিব মানুষ যেখানে থাকে সেই জায়গার ভাঙনটাকে রোধ করা যায় না? উদাহরণের জন্য বলছি, দেখে নেবেন, গুগলে সার্চ করলে পাবেন। জিটি রোড, জিটি রোড নাম শুনেছেন? শেরশাহ তৈরি জিটি রোড উত্তরপাড়াতে। আমি আজ থেকে 12-13 বছর আগের কথা বলছি, আর আমি যার সাথে কথা বলছি সে বলছে লাস্ট 30 বছর আগের কথা বলছি। গঙ্গা ভাঙতে 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 জিটি রোডের কোনায় এসে দাঁড়িয়ে গেছে, তারপরে এক চুলো আর ভাঙেনি, 30 বছর ধরে একভাবে আছে। নিশ্চিতভাবে সেই রকম ভাবে নির্মাণ হয়েছে বলেই তো ভাঙেনি। তুমি এখানে কাটমানিকে যদি নির্মাণ করো কংক্রিটের, 100 টাকার কাজে 20 টাকা খরচ করে 80 টাকা যদি পকেটে করে নাও তাহলে ভেঙে যাবে। আর 100 টাকার কাজে আমরা যদি 100 টাকা এখানে খরচ করে ওই রকম যদি কংক্রিটের বাঁধ নির্মাণ করি, তাহলে কি আর গঙ্গা ভাঙনে আমাদের জমিগুলো ক্ষতি হবে? তাহলে কাজের মতো কাজ করলে রোখা যাবে, কিন্তু এরা কাজের মতো কাজ করবে না। কেন? এরা একটা প্রতি বছরে এনটিপিসি হোক আর রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক, হেভি একটা টাকা আছে এই রক্ষণাবেক্ষণের জন্য। যদি একবারে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ হয়ে যায়, বিজ্ঞানসম্মতভাবে যদি রক্ষণাবেক্ষণ হয়, তাহলে প্রতি বছর কি টাকাটা আসবে? তাহলে বাবুদের খাওয়া হবে? বাবুদের খাওয়া হবে না, প্রতি বছর টাকা আসবে না। ওদের টাকা লুটার জন্য আমাদের মতো সাধারণ ভোটার যারা এই আটকাতে হবে, তাকে আটকাতে হবে বলে এত চিন্তিত, তাদের বাড়ি ঘর ধ্বংস হয়েছে, ভেঙে চলে যাচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? এটা মানুষকে কি বলতে হবে? আচ্ছা, মালদায় পরিযায়ী শ্রমিকের অবস্থা দেখুন না, পরিযায়ী শ্রমিকের অবস্থা কোন জায়গায় পৌঁছেছে? শ্রমিকদের এখানে কোনো নেই কেন? এখানে কেন শিল্প নেই? এখানে কেন ইন্ডাস্ট্রি নেই? কথা বলার লোক না। এই কথাও আমাদেরকে যে পার্লামেন্টে আওয়াজ তুলতে হবে। আমি আপনাদের বলি, ওরা কেন ভয় পাচ্ছে? আইএসএফকে 3-4টে বেশি দেওয়া যাবে না? অনেক ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা বলবো। আইএসএফ এর একটা ছেলে বিধানসভায় গিয়েছে, সংযুক্ত মোর্চার একজন বিধানসভায় গিয়েছে, দাঁড়িয়ে টুপিওয়ালা ছেলে, আর কি করবে? ওই করবে। আর আবুল সরকারের মতো করবে ভাবছিল, আপনাদের পাড়ায় আছে না কিছু? ওদের মতো করবে, পিছন দিকে বসে থাকবে, ঠেলাঠেলি হলে তখন হাত চালিয়ে দেবে। এটাই ভাবছিল তো নাকি? এটাই তো ভাবছিল, কিন্তু এ তো বিপদ করে ফেলবে। আমার হচ্ছে বিধানসভায় একাধিক স্ট্যান্ডিং কমিটি আছে, কারণ অসুবিধা হচ্ছে নাকি ভাই? এগুলো শুনুন, আপনার মানুষকে বুঝে কি বলতে হবে। আরো কয়েকটা টেকনিক্যাল কথা বলবো বুথ কমিটি নেতাদের, সরি বিভিন্ন স্তরের নেতাদের কাছে, এই কথাগুলো আপনার জানতে হবে, কি বলতে হবে। আজকে আইএসএফ এর প্রতি এত রাগ কেন? মেসেজ করছে আমাকে অনেকে, আমার ছেলেরা যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ছাড়া আমাকে যারা জানাচ্ছে, যে বলছে অমুক জায়গায় প্রার্থী তুলে নেন, অমুক জায়গায় প্রার্থী তুলে নেন, আমাদেরকে বলছে। তো
কথা হচ্ছে অনেক দলের কর্মী সমর্থকরা, সেই দলের কর্মী সমর্থকরা তো তাদের নেতাদের বলছে আইএসএফ এখন উদীয়মান শক্তি, ওদেরকে সহযোগিতা করা হবে, সেটা বলছে না। বিধানসভা একটা স্ট্যান্ডিং কমিটি আছে, এগ্রিকালচার মার্কেটিং অনেক বড়, হর্টিকালচার একটা অনেক বড় কমিটি আছে, সেই কমিটির আমি মেম্বার। সেই কমিটির মিটিং আমি একটা কথা বলেছিলাম যে আমাদের পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধান হবে, রাজ্যের অর্থনৈতিক চাকা আরো জোরে ঘুরবে, রাজ্যের রাজস্ব বাড়বে, কর্মসংস্থান হবে এবং আমাদের হাতেও টাকা থাকবে। বলেছিলাম এই মালদা মুর্শিদাবাদের কথা বলি, আম লিচু বিখ্যাত, এখানকার আম আমরা সেই দাম আমরা পাই না। তো আমি বলেছিলাম যে বিদেশ থেকে এখন বিভিন্ন কোম্পানি এসে এখানে কি করছে, জ্যাম, জেলি, তারপরে আপনার ফ্রুটি, মাজা, প্রাণের কোম্পানি সব বিক্রি করছে, এটা তৈরি হচ্ছে, বিক্রি করে লভ্যাংশ বিদেশে নিয়ে চলে যাচ্ছে। আমি বলেছিলাম পশ্চিম বাংলায় ইন্ডাস্ট্রি তৈরি হোক, রাজ্য সরকার ইন্ডাস্ট্রি তৈরি করুক, যেখানে যে মালটা বেশি উৎপাদিত হয় সেইখানে তার ইন্ডাস্ট্রি আমরা করি। যেমন মালদা মুর্শিদাবাদের কথা বলেছিলাম, আম লিচু এখানে বেশি হয়, এখানে ইন্ডাস্ট্রি করা হবে, জ্যাম, জেলি, আমসত্ব থেকে শুরু করে প্রোডাক্ট হবে। তাহলে কি হবে, ওখানে কাজ করবে আমাদের লোকাল ছেলেরা, বিদেশে আছে দল ছেলে, লোকাল ছেলেরা এখানে কাজ করবে, এক নম্বর। দ্বিতীয় কথা, যখন এখানে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রোডাক্টটা তৈরি হবে, যে লাভটা হবে রাজ্য সরকার, রাজস্ব বাড়বে, টাকা নেই বলে কান্নাকাটি করে না, তার টাকা আসবে। তৃতীয় জিনিস যেটা হচ্ছে, যেটা বলেছি, রাজ্য সরকার বলছে টাকা নেই, তারও সমাধান দিয়েছে সমাজ, যদিও অর্থনীতির ছাত্র নয়, বলেছি 51% শেয়ার রাজ্য সরকারের হাতে থাকবে, 49% শেয়ার সাধারণ মানুষের হাতে ছেড়ে দেবে। এবার এই শেয়ারটা কেমন ভাবে ছাড়বে, একটা শেয়ার 5,000 থেকে শুরু করে 5 লাখ পর্যন্ত লিমিটেশন হবে শেয়ারে। কারণ আদানি আম্বানিরা আমি যে রাজ্য সরকার শেয়ার ছেড়ে দেবে, ওরা এসে সব কিনে নিতে পারবে, আপনি আমি পারবো না। কিন্তু ওই জন্য বলেছি একটা হেডে, মানে একজন একটার বেশি শেয়ার কিনতে পারবে না, একজন একটা বেশি শেয়ার কিনতে পারবে না। 5,000 থেকে 5 লাখ সেটা আলোচনা করলে 50 লাখেরও শেয়ার করা যেতে পারে ইন্ডাস্ট্রি অনুযায়ী, আলোচনা বেশি। তাহলে কি হবে, আপনার পাড়ার গরিব মানুষ একটা শেয়ার কিনলো, সেও একটা কারখানার, সরকারের কারখানার সাথে, ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হলো, আপনি কাজ করছেন ওই কারখানাতে, ইন্ডাস্ট্রিতে, আপনি একটা শেয়ার 10,000, 20,000, 50,000 কিনবেন সমর্থ অনুযায়ী, তাহলে কাজে, সরকারি কাজে ফাঁকি মারা হবে না। কারণ কি, আপনি জানেন আপনারও শেয়ারের মধ্যে আছে, এই ইন্ডাস্ট্রি থেকে লাভ হলে আপনি একটা আবার লভ্যাংশ পাবেন, যেমন আপনি পাচ্ছেন আপনার মাইনে, ঠিক সাথে সাথে আপনি কি পাবেন, লাভ্যাংশ পাবেন। তাহলে আপনি কাজে ফাঁকি মারবেন, আর এর ফলে কি হবে, সরকার আর জনসাধারণের একটা সম্পর্ক তৈরি হবে। মালদাবাসী, মুর্শিদাবাদবাসী তাহলে ভিন্ন রাজ্যে গিয়ে ওই ধরনের পরিযায়ী শ্রমিকেরা তকমা দিতে হবে না, ঘরে থেকে, কাছাকাছি থেকে, ছেলে পুলে, সংসার নিয়ে, বউ ছেলে পুলেকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে এখানেই কাজ করে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবে। এই কথা আমাদের তো অবাক হয়ে যাচ্ছে। আরে দাঁড়িয়ে কি পিয়ালা কেন ভেবেছিলাম এই নারকেল আল্লাহের কথা বলবে সবসময়, আরে ধর্মীয় বা ধর্মস্থানে হবে, তকবীর দেবে ধর্মস্থানে। আমি তো ধর্ম করতে, ধর্মকে প্রমোট করতে আসেনি, এখানে জনগণের পরিষেবা দিতে এসেছি। আজকে ক্ষুধার্ত মানুষ খেতে পাচ্ছে না, আর তার কানের কাছে গিয়ে নারকেল আল্লাহ একবার বসে বলে হবে তো, হ্যাঁ পেট ভরে যাবে। আর কোনো ধর্ম এরকম শিখায়নি অন্য মানুষকে টার্গেট করে তুমি তকবীর দাও, টার্গেট করে জয় শ্রীরাম বলো। এটা তো ধর্মের নামে যারা ভাগ ভাগ লিখেছে, যারা ভণ্ড, তারা এই কাজ করে ধর্মকে সামনে রেখে। যে প্রসঙ্গ বলছিলাম, তাহলে আমাদের মানুষ লাভবান হবে। এই কথা বলছি যখন, এই ধরনের যখন কথা উত্থাপন হচ্ছে, সেই জন্য কি করছে, আইএসএফ কে কর্নার করো, আইএসএফ এর বেশি বেড়ে উঠতে দেওয়া যাবে না। তাহলে বঞ্চিত সমাজের মানুষ আইএসএফ এর পাশে দাঁড়াবে, শুধুমাত্র মুসলিম নয়। কেরলে গিয়ে যখন আফরাজুলকে হত্যা করেছিল আমাদের জেলা, মালদা জেলা, তখন অনেক নিয়ে ভোট হয়েছিল 2019 সালে। আজকে আফরাজুলের পরিবারের কত টাকার মাইনে চাকরি করছে, সরকারি চাকরি 6,000 টাকার মাইনে, সরকারি চাকরি 6,000 টাকার মাইনে। এই নাটক মমতা ব্যানার্জিরা করছে, ফান্ড আমাদেরকে ভাঙতে হবে। কিন্তু তাকে নিয়ে ভোট করিয়ে দিল, আজকে আফরাজুলের নাম আর নিচ্ছে না, কারণ কাজ মিটে গেছে। কালকে আপনাকে নিয়ে ভোট করাবে, আপনার ভোট কাজ মিটে যাবে, আপনাকে ভুলে যাবে। ঠিক 2004-5 সালের দিকে যখন আপনাকে নিয়ে ফায়দা পেত না, মমতা ব্যানার্জি পার্লামেন্টে
আপনাকে ঘুষ পেটিয়া বলে কাগজ ছুঁড়ে ডেপুটি স্পিকারকে মেরেছিল, তখন আপনারা ভোট দিতেন না। মানে আপনাকে যখন ফায়দা লাগবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো, যখন আপনার দ্বারা এসে উপকৃত হবে না আপনি সাম্প্রদায়িক, আপনি খারাপ, আপনার কথা ভাববেন না। ঠিক উদাহরণের জন্য বলছি, জ্বলন্ত উদাহরণ আপনাকে, তার নাম আর নেয় না, কিন্তু 2019 সালে শুধু মিনিস্টারের গাড়ি হচ্ছে, ফিরাদ হাকিম চলে গেলেন, কি বলেছিলেন, এত সোজা রাস্তা ঠিক করে দেবো। উনি খুব ব্যস্ত মানুষ তো, থাকে না, রাস্তা এখনো ঠিক হয়নি, ভুল বলছি নাকি? কথা হচ্ছে যতক্ষণ ফায়দা নেবে ততক্ষণ করবে। এবার সুযোগ এসেছে আপনি আপনার ভোটের গুরুত্ব বোঝান, আপনি আপনি লোককে যে বোঝান যে নিজের ভোটটার গুরুত্বটা, একবার এই ভুলগুলো হাতগুলোর বাইরে একবার ভোট দিন থামছেননি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, রেজাল্ট তো মানুষের উপরে নির্ভর করছে, মানুষ তো ভোট দিলেই রেজাল্ট হবে। আমরা তো বুদ্ধ ফলো করবো না, বুদ্ধজাম করবো না, মানুষকে হাতের অন্ধকারে অবৈধ কিছু জিনিস হাতে ধরিয়ে দিয়ে, উৎকোচ কিছু ধরিয়ে দিয়ে, কিছু দিয়ে বলবো ভোট চাইবো না। কিন্তু আমরা যদি বুধে বুধে চলে যেতে পারি, বুধে বুধে গিয়ে মানুষকে বোঝাতে পারি, সাইলেন্ট ভোটার যেগুলো আছে আমাদের পাশে আছে রেজাল্ট, আমি আপনাদের বলি যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, এখান থেকে আমাদের পজিটিভ রেজাল্ট হবে। আর পজিটিভ রেজাল্ট হলে সরকার যেই কেন্দ্রে আসুক না কেন, যে রাজ্যে আছে না কেন, সে যদি নড়ে চড়ে বলবে আরে ভোট আমার হাতে আর না হয়, ভোট পেতে গেলে কি করতে হবে? ডিমান্ড পূরণ করতে হবে। আমাদের ডিমান্ড কি? স্বাস্থ্যের মান উন্নয়ন করতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে, গঙ্গা ভাঙন রোধ করতে হবে, পরিযায়ী শ্রমিকের সমস্যা সমাধান করতে হবে, আর্থসামাজিক ভাবে আমাদেরকে ডেভেলপ করতে হবে। এই ডিমান্ড তো আমাদের। আমরা তো এই জন্যই রাজনীতির মধ্যে এসেছি, সরকার চাপে পড়বে আমাদের ডিমান্ড পূরণ করবে। ক্ষমতা তখন আমাদের স্বপ্ন নয়, সরকারকে চাপে ফেলতে দেবেন কখন? সরকারের কাছ থেকে আমার ভোটটা বেরিয়ে আসবে, তখন চাপে পড়বে। সরকার দেখছে এত অন্যায় করে ভোট আমার পাশে আছে, এর বেশি এবার অন্যায় করবে, তো সন্দেশকালীদের রাত্রে 12টার সময় পিঠে করতে লেগেছে, কালকে আপনার গ্রামে ওটা করে দেওয়া। যদি সরকারকে না যত শিক্ষা দেন, তাই আপনাদের বলবো গ্রামে গ্রামে চলে যান, বুথে বুথে গিয়ে মানুষকে দায়িত্ব নিয়ে বোঝান যে ইভিএম মেশিনে খামচি দিতে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করা। আপনার ভোটটা আপনার সিম্বল, খামটা আপনার সিম্বল, কারণ আপনার সমস্যা নিয়ে নোটিশ খাম ছাড়া কেউ করছে না। ভোটের সময় করছে বলে যাচ্ছে, আর খাম চিহ্ন ভোটের সময় বলেছিল, এখনো বলছে, সারা বছর বলে যাচ্ছে আপনাদের। তাহলে খামকে জেতান, খামকে জেতালে আপনার সমস্যার সমাধান হবে। বলতে পারবেন? আর একটা কথা হচ্ছে, অনেকে অনেক ভুল বোঝাবে ভাই, অনেকে অনেক ভুল বোঝাবে, অনেক কিছু করবে, অনেকে অনেক ভুল বোঝাবে, অনেক কিছু করবে, ইভিএম মেশিনে নাটক করবে। আমার সাথে হয়েছিল, এটা আপনারা দূরে গিয়ে বলবেন, আমার সাথে নিজের সঙ্গে হয়েছিল, বাংলায় পরে জানতে পেরেছি। কি হয়েছে জানেন? যারা কোনো পার্টি সিম্বল গায়ে লাগাবে না, কোনো পার্টি ঝান্ডা গায়ে লাগাবে না, কিন্তু তৃণমূলের কাছ থেকে মাল নিয়ে বসে আছে, বা এখানে যারা শক্তিশালী আরেকটা দল আছে তাদের কাছ থেকে মাল নিয়ে বসবে। কি বাড়ি বাড়ি গিয়ে চায়ের দোকানে কি বলবে জানেন? চায়ের দোকানে বেশি বলবে না, বাড়িতে বাড়িতে গিয়ে বলবে, দাদা কাকা জ্যাঠা মামা চাচা খালা মাসি পিসি, তুমি তো ভাইজানকে ভোট দেবে, কিন্তু ভাইজান তো আসতে পারবে না, হ্যান্ড করবে না, ব্যাংক করবে, অনেক কিছু বলবে। তারপরেও যখন বোকা বানাতে পারবে না, আর মা বোনেরা তো রেডি আছে ভোট দেওয়ার জন্য, বোকা বানাতে যখন পারবে না, কি বলবে? ইভিএম মেশিনটা কেমন করে অনলাইন জানো তো, ভাইজানকে ভোট দেবে। কিন্তু ইভিএম মেশিনটা যদি এক নম্বরে তৃণমূল থাকে বা এক নম্বরে অন্য কোনো দল থাকে, বা যে নম্বরে বলবে ওই সুইচটা টিপলে বেশি দাম হবে, তারপরে তুমি ভাইজানের সিম বলে দিও। এই ধরনের মিথ্যা কথা বলতে পারে এরা। আমার সাথে হয়েছে ভাঙড়ে, বুঝতে পেরেছেন? আমরা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা এত কিছু জানি না, আমাদেরকে কি এই ধরনের করে। আমরা বুধে বুধে গিয়ে কি করবো? আমরা প্রার্থী ঘোষণা করার পরে ড্যাবিতে আমাদের কত নম্বরে আমাদের নাম আসবে ইভিএম মেশিনে, সেটাকে আমরা প্রিন্ট করে নেবো, গিয়ে আমরা বুধে বুধে গিয়ে দেখাবো। যদি আপনারা আইএসএফ কে ভোট দেন, এই হবে, এই কথা আমরা বলতে পারবো। যদি ভোট দেন, আমরা এই এত নম্বর সুইচটা দিয়ে দেবেন, অন্য কোনো সুইচে হাত দেবেন না। যদি না ভোট দিয়ে আমরা জোর করবো না, কারণ দেশের সংবিধানে উল্লেখ আছে, সম্ভবত 341 নম্বর ধারাতে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিকরা ভোট দিতে পারবে। তখন তার অধিকার আছে, আমি তাকে ডিস্টার্ব করতে পারি না, তাকে আমি গিয়ে কনভিন্স করাতে পারি, বুঝাতে পারি যে আমাদের ভোট দিলে লাভ কি লস আছে, এটা করতে পারি। আর আপনারা বলবেন, দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে, বিপদে কিন্তু কেউ পাশে থাকবে না।
বিপদে বলবেন বুদের লোককে বিপদে বললে পাশে কেউ থাকবে না। আনিসের বিপদে নওশাদ সিদ্দিকী ছিল, রুমা ওরাইয়ের বিপদে নওশাদ সিদ্দিকী ছিল, চোপড়ার আদিবাসীদের উপরে যে আক্রমণ হয়েছিল তাদের বিপদে তাদের পাশে গিয়ে তাদের খাবার ব্যবস্থা করেছি বলে বড় কথা বলছি না, নওশাদ সিদ্দিকী ছিল। বিদ্যুৎ মন্ডলের পাশে নওশাদ সিদ্দিকী ছিল। আমার মা বোনেদেরকে গত বছরে 2023-এ টেট পরীক্ষার সময় শাখাপালা খুলিয়ে পরীক্ষা নিয়েছিল, তার বিরোধী করার সময় মা বোনেদের ধর্ম যখন সংকট হয়েছিল সেই সময় নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করেছিল। হিজাব নিয়ে যখন মালদাতে সমস্যা হয়েছিল তখন পাল বিধানসভার মধ্যে প্রতিবাদ নওশাদ সিদ্দিকী করেছিল। তাহলে বিপদে নওশাদ সিদ্দিকী তো আইএসএফই থাকবে। আইএসএফ কে ভরসা করুন, আইএসএফ এর পাশে থাকুন। ক্ষমতা একসাথে থেকে আমরা দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মধ্যে আছে সমাজের মানুষ আছে না কেন, সকল লোদা সবর জাতি একসাথে মিলে আমরা আমাদের বিপদের যদি সম্মুখীন হয় আমরা একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বিপদকে আমরা পার করে আমরা আমাদের অধিকার বুঝে নেব। এরা কেউ থাকবে না, যদি থাকতো অনেক কিছু হয়ে যেত। আজকে কেজরিওয়ালকে জেলে রেখেছে, আমি একটু অনুতপ্ত নয়, ক্যামেরা হচ্ছে। হ্যাঁ, দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলে রেখেছে বিজেপির এই রাজনীতির আমি বিরোধিতা করছি। ব্যক্তি আমি কেজরিওয়ালের জন্য একটু অনুতপ্ত নয়, কারণ যখন দিল্লিতে দাঙ্গা হচ্ছিল, সংখ্যালঘু মুসলমানদেরকে যখন পুড়িয়ে মারছিল, তখন কেজরিওয়ালের ভূমিকা কি ছিল সেটাও আমাকে এখনো বোঝাচ্ছে। সুতরাং সেই সময় তাদের পাশে যারা ছিল তাদের হয়ে আমরা কথা বলবো। বুঝে আসছে কি বলছি? অনেকে অনেক কথা বলতে পারে। আজকে মণিপুরের কথা, বিজেপির বিরোধিতা কেন আমরা করছি? মণিপুরে কিভাবে সরকারের মহিলাদেরকে বিবস্ত্র করে সেখানে উলঙ্গ করে রাস্তাঘাটে ঘোরাচ্ছে, মোদিজির মুখে একটা কথা নাই। আর ইসরায়েলে কি হচ্ছে, ইউক্রেনে কি হচ্ছে, তাদের বড় বড় ডায়লগ দিয়ে দিচ্ছে, তারা বলতে শুরু করে দিচ্ছে। আমাদের দেশের মেয়েকে বিবস্ত্র করে যখন ঘোরাচ্ছে কোনো কথা বলছে না। সুতরাং মোদিজির প্রতি আমাদের কোনো লোভ থাকবে না। দেশের প্রধানমন্ত্রী সম্মান দেব, দেশের প্রধানমন্ত্রী সম্মানটা দেব, ব্যক্তিগত কোনো চলন থাকবে না। তো বিপদে পাশে যারা ছিল না তাদের জন্য আমাদের ভাবার কি সময় আছে? আর বিপদ কখন হয়েছিল বলুন? বিপদটা আছি আমরা ভাই। আর নতুন করে দিতে হবে, আমাদের বিঘে বিঘে জমি চলে যাচ্ছে গঙ্গা ভাঙনে, এটা বিপদ নয়? আমার ছেলে বাইরে কাজে যাচ্ছে, বাংলা কথা বলছে বলে তাকে বাংলাদেশি বলে তুলে নিয়ে যাচ্ছে, পিটিয়ে কাজে যাচ্ছে, এখানে কাজ নাই বলে ম্যানহোলের ঢুকে কাজ করছে, সেখানে লাশ করে ফিরে আসছে, এটা বিপদ না? এটা বিপদ না? রাতের অন্ধকারে ব্যবসায় গত বছরই তো ব্যবসায়ীর বাড়িতে পুলিশকে দিয়ে কিভাবে হামলা চালিয়েছিল আপনাদের সুজাপুরি তো নাকি সুজাপুরি তো মনে হয়, এটা কালিয়াচক, এটা অহরহ ঘটে। অনেকে বলে অনেকে বলতে পারে না। এটা কালিয়াচককে আতঙ্ক নগরী করতে চাইছে রাজ্যের পুলিশকে দিয়ে, ভুল বলছি? কালিয়াচককে আতঙ্ক নগরী করতে চাইছে রাজ্যের পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি। বিপদে আমাদের পাশে থাকা দূরের কথা। গত বছরে একটা বাচ্চা এক ছেলেকে আমি এসেছিলাম আমাদের বাড়িতে, ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে মেরে দিল। এটা আমাদের বিপদ নয়? বিপদ তাহলে কোনটা? সিএ করে তাড়িয়ে দেবে? আমি এখানে দাঁড়িয়ে বলছি কারো মাপের ক্ষমতা নয় ভারতীয় মুসলিমকে দেশ থেকে তাড়াবার, তার দায়িত্ব আমরা নিচ্ছি। দায়িত্ব নেয় তাহলে বলুন, তাহলে কি করেছে? তার 7টা এমপি, 8টা এমপি এখন ভোটদান থেকে বিরত ছিল, 8টা এমপির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে? উল্টে কি দেখলাম, খলিলুর রহমান সাহেব জঙ্গিপুরের এমএলএ এমপি, তিনি ভোট দেয়নি, আবার তাকে টিকিট দিয়েছে পুরস্কার স্বরূপ। তুই ভোট দিস না, যে আরেকবার দাঁড়া, তুই সিএতে ভোট দিস। সাজদা আহমেদ উলুবেড়িয়া বিদায়ী এমপি, বর্তমানে তিনি তৃণমূলের আবার ক্যান্ডিডেট। সে কি করেছিল? সিএ যখন ভোটাভুটি হচ্ছিল বিরুদ্ধে ভোট দেওয়া দরকার তো, উনি ভোটই দেয়নি। বুঝতে পারছেন? বিপদে আর কবে ভাই পাশে আপনি পাবেন? কোন বিপদের কথা বলছেন? কোন বিপদের কথা বলছেন বলুন ভাই? এই বিপদে পাশে থাকবে তৃণমূল আমার, কংগ্রেস আমার, বলুন কোন বিপদ আছে? সব বিপদ তো আমরা পার করে নিচ্ছি ভাই। আমরা একা একা সব বিপদ পার করেছি। এবার যদি যুক্ত হয়ে যায়, দলিত আদিবাসী মুসলিম পিছিয়ে বর্গ যদি একসাথে হয়ে যায়, বিপদ আমাদের দেখে ছুটবে। হ্যাঁ, আদিবাসীদের জল জমি জঙ্গল থেকে উচ্ছেদ করার অপচেষ্টা, তার বিরুদ্ধে তো আমরা লড়াই করছি। সে দেউচা পাশামির থেকে শুরু করে আপনার এ পর্যন্ত অযোধ্যা দুর্গা প্রকল্প থেকে শুরু করে পুরুলিয়ার আমাকে আজকে দিয়েছিল, যেতে জানি দেখেছেন তো,
কথা হচ্ছে আপনাদের এখানকার মুর্শিদাবাদে একটা উত্তম মার্ডি, মালদা উত্তরের মালদার উত্তরের বাড়ি, আর সাজিদ হোসেন, দুই বাচ্চাকে, একটাকে সুসাইড করতে বাধ্য করালো, একটাকে খুন করলো। কই সরকারের ভূমিকা কি ভাই? এখনো বিচার পেল? আর কত বিপদকে আমরা মাথায় নিয়ে এখনো কাউকে আটকাবো? বিপদটা আমাদের এইখানে বলছে। এবার যদি না আমি আমার ভাইয়ের হাত ধরে ওঠার চেষ্টা করি ভাই, যদি অন্যজনকে বিশ্বাস করি, সে ভাই আপনাকে ডুবিয়ে দেবে। কেন ডুবাবে? ভাইপোকে বাঁচাতে হবে, ভাইপোকে বাঁচাতে হবে। রাজ্য উচ্ছন্নে যাক, বিজেপি এত সিট পেয়ে যাক, যা হয়ে যাক যাক, আমার ভাইপোকে আমাকে বাঁচাতে হবে। ওর ওনার যদি ওনার ভাইপোকে বাঁচানোর জন্য আমাদেরকে পানিতে ডুবিয়ে দেয়, তাহলে আমরা আমাদের ভাইপোকে বাঁচানোর জন্য একটু হাতে হাত ধরে ওপরে উঠতে পারি না? এই হাতে হাত ধরে ওপরে উঠে অপরাধ হয়ে যাচ্ছে। হাতে হাত ধরে ওপরে উঠে বিজেপি দল হয়ে যাচ্ছে। বিজেপি কত টাকা দিয়েছে? আপনারা বলবেন ভাই যা টাকা দিয়ে যদি কিছু দিয়ে থাকে সেটা বাদ দে, নতুন করে ব্যবস্থা করতো। ভাইজান বলেছে 90% তুই নিবি, 10% পাঠিয়ে নেবে। আজ থেকে বলবেন পাঠাতে পারবেন। যদি কেউ বলে বিজেপির টাকা, ঠিক আছে, তোর কথা ধরে নিলাম, তাহলে তোর সাথে নিশ্চয়ই বিজেপির লাইন আছে, জানি কি করে তুই আরেকবার ব্যবস্থা কর, খুলে আম টাকা নেবে। 100 টাকা যদি বিজেপি দেয়, তুই 90 টাকা নিবি, 10 টাকা পার্টি চালাবার জন্য। আমাদের পার্টির অবস্থা খুব খারাপ, 10 টাকা নিয়ে আমাদের চলে যাবে পার্টি। বুঝতে পারছেন না? তাকে অফার করবেন। এরা আমাদের এইটা হচ্ছে আমাদেরকে দেখে এই যে নির্বাচন আসছে, কংগ্রেস বলুন তৃণমূল বলুন, দুটো দল কি করছে? কোন ইস্যু আছে এদের কাছে যে আমাকে এই কারণে ভোটটা দাও? শুধুমাত্র বিজেপির ভয় দেখানো ছাড়া একটা ইস্যু আছে যে এই ইস্যুতে আমাকে ভোট দাও? তাদের কোনো ইস্যু নেই, শুধুমাত্র বিজেপির ভয় দেখানো ছাড়া। দেখুন, সিএ এর ভয়, বস খেতে দেবে না, গরু জবাই করতে দেবে না, হ্যান্ড করবে না, প্ল্যান করবে না, দেশ থেকে তাড়িয়ে দেবে। এই দেখুন তৃণমূল আর কংগ্রেসের নেতাদের মুখে এখন ফুল ফুটে উঠছে। 72 বছর ধরে, 75 বছর ধরে দেশ শাসনের মধ্যে 60 বছর তো কংগ্রেস ছিল। গুজরাট দাঙ্গার পরে প্রশ্ন তো উঠতে পারে, গুজরাট দাঙ্গার পরে মোদিজির বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে কংগ্রেস? এই প্রশ্ন তো উঠতে পারে ভাই। আপনারা তুলে উত্তর দিতে পারবেন তো? বাবরি মসজিদ দিয়ে যদি প্রশ্ন তুলে উত্তর দিতে পারবে তো? তাও সেই প্রসঙ্গে যাচ্ছে না, সেই কষ্টটাকে আমরা বুকে চেপে, আমি আমার কথা বলছি, ধর্মীয়তা বুকে চেপে আছি। এরপরও বিজেপিকে হারানোর জন্য আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চাইছি। কিন্তু আপনি আমাদের সুযোগ নেবেন, আপনি আমাদের ভোট নেবেন, আপনি আদিবাসীকে বুঝিয়ে যে বিজেপি আদিবাসীদের জল জমি জঙ্গলকে কেড়ে নিয়ে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে বলে আদিবাসীদের ভোট নেবে, আর আদিবাসীদেরকে এখনো পাট্টা সেই অর্থে দেননি, এটা তো মেনে নেওয়া যাবে না। এবার আগামী দিনে আদিবাসীদেরকে আমরা পার্লামেন্টে অধ্যাপককে পাঠানোর জন্য প্রস্তুত নিয়েছি। ঝাড়গ্রাম এদিকে পাঠাবো না, যে কথা বলতে পারবে না, চুপ করে থাকবে তাকে না, অধ্যাপককে আমরা দান করিয়েছি। গিয়ে ফিফথ শিডিউল থেকে শুরু করে ফরেস্ট অ্যাক্ট থেকে শুরু করে ওদের যা অধিকার আছে আদিবাসী সমাজে, সেটার সাথে সাথে মানুষের কথা বলবে। এই আমরা মানুষ যদি সুযোগ দেয় যে বলবেন। ঠিক একইভাবে আপনাদের বলছি, একটা ইস্যু এটা বুঝে গিয়ে বলুন তৃণমূলের বা কংগ্রেসেরও, এখানে তো কংগ্রেস দিয়েছে, একটা ইস্যু বিজেপি এসে যাবে ভোটটা আমাকে দাও। আরে দেশে তো বিজেপি ছিল, পরিচালনা করছে 10 বছর, বাংলায় অর্ধেক তো বিজেপি হয়ে গেছে। বিজেপি আস্তে আস্তে আমার দরজার পাশে বিধানসভায় বিজেপি এসে গেছে। কালকে ওই বিজেপিকে আটকানো দিলে তোমাকে ভোট দিই, তুমি যে বিজেপি হয়ে যাবে নাকি দায়িত্ব নেবে ভাই? ইতিপূর্বে হয়েছে তো, হয়নি? 1998 বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হলো। 1999, 2002, 2004 বিজেপির সাথে ঘর সংসার করেনি। আগামী দিনে হবে না? ভাইপোকে আগামী তো বেশি শর্ত ছিল না, দলকে প্রতিষ্ঠা করার জন্য ঘর সংসার করেছে, এখন ভাইপোকে বাঁচাতে হবে। তার জন্য রেডি হয়ে আছে। যদি বিজেপির সিট কমে যায়, আগে থেকে মামলাতে মনে হয় হাত তুলবে, আমি আছি ম্যাম স্যার, আমি আছি স্যার, কি করবো? সহযোগিতা করে দেবো। তাহলে আমাদেরকে কি করতে হবে? বাংলা থেকে এত কম সিট তৃণমূল বিজেপিকে দিতে হবে, ওখানে সিট সংখ্যা যেমন বিজেপিরও কমবে, মমতা ব্যানার্জি না বিজেপিকে সহযোগিতা করার জন্য এই সিটগুলো নিয়ে ওর যদি 2-4টাও যদি পাঁচ না দিয়ে যুক্ত করে বিজেপি সরকার গঠন করতে পারে। এখানে তৃণমূল বিজেপিকে এত সংখ্যায় কমিয়ে দিতে হবে। দায়িত্বটা কাকে নিতে হবে? আপনাদের। আমি শেষের দিকে এসেছি, আপনাদের বলবো ভাই যারা কর্মী আছেন, আপনারা আজকের পর থেকে আপনারা একজন ডেমো ক্যান্ডিডেট হয়ে যান, সরি
ড্যামি হয় না, ফ্যাটে ড্যামি হয়, ড্যামি স্যাডো হয়, আপনারা বলে আপনারা নিজেরা প্রার্থী হয়ে যাবে, আপনারা সব প্রার্থী হয়ে যায়। প্রার্থী জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারে। আমি প্রার্থী আমি একটু ফাঁকিবাজি করতে পারি, কিন্তু উনি ফাঁকিবাজি করবেন না। কারণ কি, আমার লেখা রাস্তা লেট হলেও কিন্তু ওরা হবে না, জিততে হবে। তো আমরা যদি এই বুথ কমিটি, এই ব্লক কমিটি, এই অঞ্চল কমিটি যদি নিজেরা প্রার্থী হয়ে যায়, তাহলে আমাদের কাজে ফাঁকিবাজি হবে না। আমরা যদি সবাই জেতার চেষ্টা করি, তাহলে তো আইসে এমনি এখান থেকে জিতে যাবে। তাহলে আজকের পর থেকে কি হবে, এখান থেকে আমরা বার হবো, নিজেরা আমরা প্রার্থী নিজেদেরকে মনে করবো যে আমার দায়িত্ব নিয়ে আমাকে জিততে হবে। হবে তো নাকি ভাই? কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশনে থাকার দরকার নেই। দুটো দিন আর অপেক্ষা করুন, খুব ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন অপেক্ষা করুন, তারপরে আমরা প্রার্থী ঘোষণা করব। আমরা এখনো বলছি, বৃহত্তর স্বার্থে, বিজেপিকে আটকানোর স্বার্থে, সারা রাজ্যে ঐক্যবদ্ধ লড়াইয়ের স্বার্থে আমাদের এত গুছানো জায়গা আমরা ছাড়তে প্রস্তুত আছি। কিন্তু আমাদের অপোজিট সাইড যদি আমরা ভালোবাসার না হাত বাড়ায়, আমরা কারোর জন্য গলা পর্যন্ত পানিতে নামতে প্রস্তুত আছি, কাউকে তো হাঁটু পর্যন্ত নামতে হবে ভাই, তাই নাকি? ভালোবাসা কি ওয়ান সাইড ভালোবাসা বেশি জিতবে না, বোথ সাইড ভালোবাসা থাকলে ভালোবাসাটা এগিয়ে যাবে। ওয়ান সাইড বেশি দিন দেবে না। 21 নির্বাচনে ওয়ান সাইড ভালোবাসা হয়ে গেছিল, এখনো চেষ্টা করছি ওয়ান সাইড থেকে বোথ সাইড আনার। যদি বোথ সাইড না হয়, ওয়ান সাইড দিয়ে আমার কিছু করার নেই। তুমি ভালোবাসার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি, আমার ভালোবাসার মানুষদেরকে নিয়ে ছোট্ট সংসার হলো। এই ছোট্ট সংসারে এই মানুষদেরকে কিভাবে নিরাপদে রাখা যায়, এই মানুষের আর্থসামাজিক কিভাবে স্বাবলম্বী করা যায়, তার লড়াই আমরা ছোট্ট ভাবেই আমরা লড়াই নেবো, অন্য কাউকে রাখা প্রয়োজন। কারণ ইন্ডিয়ার জন্য যখন তৃণমূল ছিল, সেই সময় আমরা বলেছিলাম একটা লড়া চলার ক্ষমতা আমরা রাখি, বলেছিলাম তো ভাই, আপনারা তো শুনেছেন। এখনো একটা চলার ক্ষমতা রাখি, অসুবিধা হবে না। তাহলে এই টেকনিক্যাল কথা বললাম, আপনারা এগুলোকে করুন, দায়িত্ব নিন, একে অপরের সাথে লিয়াজও করুন। আপনার এই দায়িত্ব আছে, আপনি পূরণ করেছেন, অন্যজনের দায়িত্ব পূরণ করতে পারছেন, আপনি তাকে সহযোগিতা করুন। এই ভোটটা মিটে যাওয়ার পরেও আমরা 2026-এর জন্য প্রিপারেশন নেব। মালদা জেলায় 12টা সম্ভবত সিট আছে না, 12 দিনে কিন্তু আমরা একটাও ছাড়বো না, মাথায় থাকে যেন। তাহলে কে আগামী দিনে কি পদে আসবে না আসবে তারও কিন্তু মূল্যায়ন হবে এই নির্বাচনের মাধ্যমে। অনেক কটা মূল্যায়নের ক্যাটাগরি থাকবে, তার মধ্যে পারফরম্যান্স কি আছে লোকসভা নির্বাচনে সেটাও থাকবে। পঞ্চায়েত নির্বাচনের কথা আমি কিছু বলবো না, পঞ্চায়েত নির্বাচন হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে। প্রত্যেকে ভালো নির্বাচন কমিশনের যদি কোনো রকম কমিশন থাকতো, তৃণমূল আগে তুলে দিলে যে টাকা খরচ হয়েছে টাকাটা রাজস্ব থেকে যেত ভাই। ভোট করেছে না, ভোট হয়েছে তো বেশি, আর পুলিশকে দিয়ে তো ভোট করিয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনের থেকে আমরা কাপড় এটাকে আমরা মূল্যায়ন করছি না, কিন্তু লোকসভা নির্বাচনটাতে ফেয়ার ইলেকশন হবে। তাহলে আপনি আপনার বুথের কটা মানুষকে কনভিন্স করাতে পেরেছেন, কটা মানুষের সাথে টাচে আছে, সেটা তো আপনার লোকসভায় গণনা কেন্দ্রে গিয়েই তো বুঝতে পারবো, যে বুথ ভিত্তিক সমীক্ষাতেই তো ভোটেই তো বুঝতে পারবো আমরা। তো আমরা আগামী দিনে বুথ থেকে শুরু করে ব্লক জেলা পর্যন্ত লিডার মূল্যায়ন যে হবে, তার মধ্যে একটা থাকবে লোকসভা নির্বাচনে পারফরম্যান্স কি ছিল, তার মধ্যে একটা থাকবে লোকসভা নির্বাচনে তার বুথের যে বুথের দায়িত্ব ছিল কত লিডারে ছিল, এইগুলো থাকবে ভাই। তাই আজকের পর থেকে আপনারা কি করবেন, মাস্টার সাহেব আছেন, দায়িত্বশীলরা আছেন, আমাদের প্রধানরা আছেন, আরো যারা আছেন, একটা ফরম্যাট নিয়ে দেবেন, দেয়ালে চুন টানতে শুরু করে দিন। কি করবেন, দেয়ালে চুন টানবেন। চুন টানার আগে কি করতে হবে, আজকে চুন কিনে ভিজিয়ে দিন। আজকে গিয়ে যেখানে যেখানে আপনারা চুন টানবেন, সেখানকার বাড়ির মালিক হোক আর জায়গা মালিক হোক, দোকান মালিক হোক, তার কাছ থেকে এনওসি লেখা ফরম্যাট রেডি আছে, শুধু যে জায়গাগুলো শূন্যস্থান আছে পূরণ করে দিন, নাম, ঠিকানা, কোন জায়গায়, যেটা লেখা থাকবে আমাকে ওনারা আইএসএফ কে এই দেয়ালটা লেখার জন্য পারমিশন দিচ্ছে, অনুমতি দিচ্ছে, এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, সেটা আপনারা কি করবেন, নিয়ে নেন। আর কাল থেকে চুনটা দিয়ে নেন, আইএসএফ লিখে রেখে দেন। তারপরে 2-1 দিনের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা যাচ্ছে, দিয়ে করে দেবেন। অসুবিধা আছে কারো? কারো কনফিউশন আছে? কেউ কিন্তু করছেন? নিজের লড়াই যদি না নিজে বুঝে নিতে পারেন, আজকে 4টে দিচ্ছে, যদি চুপ করে যান আপনি, আগামী দিনে বলবে তুই দুটো নিয়ে
সন্তুষ্ট হওয়া। আর এখন যদি আপনি আপনার অধিকার ক্ষমতা যদি দেখাতে পারে, আজকে 4টে, আগামী দিনে হুজুর হুজুর করে 16টাতে চলে আসবে। কারণ ভিক্ষা নয়, অধিকার চাই, এই স্লোগান আমাদের। কারো কাছে ভিক্ষা করবো না। যদি 4টি হয় তাহলে সহজে তৃণমূলকে বললে আজকে দিনে ছেড়ে দেবে তৃণমূল। তুই আই ভাই 4টে তুই নিয়ে নে, কারণ তৃণমূলের এখন অবস্থা ভালো জায়গায় না, বলবে তো নাকি? তাহলে আমি তৃণমূলের সাথে হাত মিলাবো। কিন্তু কেন হাত মিলাচ্ছি না? নীতিগত লড়াই, হাত মেলানোর জায়গা নাই কোনো। কারণ ও চাকরি চুরি করেছে, গরু চুরি করেছে, ও আমার কর্মীদের মিথ্যা কেস দিয়েছে, আমার কর্মীকে হত্যা করেছে, আমাদেরকে জেলে রেখেছে, আমাদের উপর অন্যায় করেছে। এই গত কয়েকদিন আগে কথা বলছি, 2 দিন আগে কথা বলছি, আমার এক রোজাদার মাকে রোজার ইফতারের 10 মিনিট আগে তুলে নিয়ে চলে গেছে, তাকে ঠিক মতো ইফতার করায়নি, তাকে তার নামে মিথ্যা কেস দিয়েছে। উত্তরপ্রদেশের কথা বলে এরা আপনার অসমের কথা বলে, এরা গুজরাটের কথা বলে, পশ্চিমবাংলার পুলিশকে দিয়ে রোজাদার মায়ের প্রতি অত্যাচার হয়েছে। এটা ভুলে যাবো নাকি আমরা? আজ মিলানোর কোনো জায়গা নেই। আপনাদের বলবো, আমরা আমাদের ক্ষমতা কতটুকু আছে আর কতটা আছে সেটা মানুষকে নিয়ে বুঝিয়ে দেবার, মানুষকেও বোঝাবো কেন আমাদেরকে অবজ্ঞা করছে। ও আমরা পিছড়ে বর্গের বলে, আমাদের দলের নেতা বিশ্বজিৎ মাইতি বলে, আমাদের দলের নেতা লক্ষ্মীকান্ত হাসদা বলে, আমাদের দলের নেতা রসাদ সিদ্দিকী বলে, আমাদের দলের নেতা তাপস ব্যানার্জি বলে আমাদেরকে ভুল শিক্ষানো হচ্ছে না? এরা হচ্ছে নাকি? কেন আমাদেরকে সাইড করা হচ্ছে? সেই জবাব মানুষকে দিয়ে আমরা দেবো না। আর ভাই অনুরোধ, আমি দেখছি অনেক বামপন্থী বন্ধুরা অনেক কিছু লেখালেখি করছে আমাদের বিরুদ্ধে, অনেক কিছু। আপনাদের কাছে অনুরোধ করছি, প্রথম কথা বলবো ভাই, ওটা এড়িয়ে যাবেন। প্রথম কথা বলবো, এটাকে এড়িয়ে যাবেন। অনেক বামপন্থী সেজেও অনেকে আমাদের সাথে লড়াই লাগিয়ে দেওয়ার জন্য করতে পারে, অনেক কংগ্রেস সেজে আমাদের সাথে লড়াই লাগিয়ে দেওয়ার জন্য উল্টাপাল্টা করতে পারে। সে আদৌ বামপন্থী নয়, আদৌ কংগ্রেস নয়, 3% কেউ ঢুকে লাগিয়ে দিতে পারে। অনুরোধ করবো প্রথমে আপনারা এড়িয়ে যাবেন। তারপরেও যদি খুব গা জ্বালা করে, যদি ভদ্রভাবে উত্তর দিতে পারেন, মার্জিত ভাষায় দেবেন, নাহলে দরকার না। কারো ইনবক্সে যেও তথাগতি করার দরকার নাই, কারো কমেন্টে রিকমেন্ড করার দরকার নেই, পোস্টে গিয়ে কমেন্ট করার দরকার নেই। ওই টাইমটা আপনারা কি করুন, দুটো আপনার ভিতরে মানুষকে বোঝান, যেটা আমরা বলছি, যেটা ইস্তেহার করব, বাড়ি বাড়ি চলে যাবেন, যে মানুষের হাতে দেবেন, যে তারা বলুন তাদের জন্য কি চাই, তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে তাদের ভবিষ্যতের জন্য কি বলছি। ওয়াল পোস্টার দেবো, এলাকায় ভরিয়ে দেবেন। আর রাত থেকে কি করবেন, তাহলে আজকে গিয়ে কি হবে, দুটো কাজ দিন, 3টে কাজ। গিয়ে বুকে গিয়ে কে কটা বাড়ি নেবেন ভাগ করে নেবেন আজকালের মধ্যে, কে কটা বাড়ির লোককে বোঝাবো। দ্বিতীয় কাজ হচ্ছে যে জমিটা ভিজিট দেবেন। তৃতীয় হচ্ছে কি এলওসিটা নিয়ে নেবেন। হবে তো নাকি? তার ভয় লাগছে নাকি? না। ভয় লাগছে কালকে? না। ভয় কোনো জাহাজ নিয়ে যাবে, বিড়াল তো পিঠ থেকে গিয়েছে। স্বাধীনতার 75 বছর পরে নাকি বলছে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আপনারা কি ভারতীয়ই নয় বলছি তারা? আর কিছু আছে তাহলে? আর ভাবার সময় আছে? আর ভাবার সময় আছে? এটাকে লড়াই দিতে হবে। কিভাবে? গণতান্ত্রিক প্রক্রিয়াতে, সংবিধানের সামনে থেকে লড়াই দেবো। যারা আমাদেরকে নাকি বলছে ভারতীয় নয়, ভারত থেকে তাড়িয়ে দেবে, তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে। কেউ ইরান থেকে এসেছে, কেউ বাংলাদেশ থেকে, কেউ ভিন্ন, কেউ পাকিস্তান থেকে এসেছে, তার পাকিস্তানে জন্ম হয়েছে, তাদেরই নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, আমাদের নেই। আমরা যদি রাগ করছি পিছড়ে বর্গের মানুষের আছে। তারপরেও বলবো, যারা বাংলাদেশ থেকে বিভিন্ন ভাবে যারা এসেছেন, নিঃশর্তে নাগরিকত্ব আমরা চাইছি। আমাদের মতুয়া ভাইদের কথা, এনআরসি দিয়ে তোদেরকে ফাঁসাবে, নাগরিকত্ব দেওয়ার নামে তাদেরকে বেনাগরিক করার চক্রান্ত চলছে। বলছেন নাগরিকত্ব দিলে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করা মানে কি, যে আমি নাগরিক নয়, আমাকে নাগরিক দাও? এর বিরুদ্ধে আছে আমার মতুয়া ভাইদের। একটাকেও যদি কেউ রাজ্য কেন্দ্র সরকার ডিস্টার্ব করে, একটা মতুয়া ভাইয়ের জন্য আমরা লাখো লাখো আইএসএফ ভাই মতুয়া ভাইয়ের পাশে থাকবো। আমরা তাদের লড়াই সুস্থ থাকবেন, কোনো কারো প্ররোচনায় পা দেবেন না। যে যা বলছে এখানে ঢুকাবেন, ওইখানে বার করবেন। যারা প্ররোচনামূলক কথা বলবে, আপনাদের লক্ষ্য মানুষের কাছে পৌঁছে যাওয়া। যে ক্যান্ডিডেট হচ্ছে না হচ্ছে 2 দিনের মধ্যে জেনে যাবেন। শুধু লক্ষ্য মানুষের কাছে পৌঁছে গিয়ে আমাদের বার্তা মানুষকে জানিয়ে দেওয়া। দেখো জিতালে এটা হবে, এতদিন জিতিয়েছো এটা করেনি, আমাদেরকে যেতাম আমরা অন্তত গিয়ে চিৎকার করতে পারবো। ভালো থাকবেন সবাই।